আসসালামু আলাইকুম। অ্যানসিসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের ইনস্ট্রাক্টর আলভি আহমেদ। তো আশা করি আজকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবারই মূলত অ্যানসিস কী জিনিস, কেন আমরা ইউজ করি সেটা সম্পর্কে আমার আইডিয়া আছে। আর যারা জানেন না তাদের জন্য বলছি যে অ্যানসিস হচ্ছে আমার একটা মেকানিক্যাল সিমুলেশন সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন মেকানিক্যাল বলেন বা ফ্লুইড বলেন বা বিভিন্ন আমার এক্সপ্লিসিট ডায়নামিক্স বলেন, এগুলো সিমুলেশন আমরা করতে পারি। সিমুলেশন হচ্ছে মেইনলি আমার একটা প্রোডাক্ট আমি তৈরি করলাম এবং আমি দেখতে চাই যে এটা রিয়েল লাইফে কী ধরনের পারফর্ম করবে বা কতদিন সেটা সাস্টেইন করবে, ডিফরমেশন কীরকম হবে, অথবা কোনো একটা পাইপ দিয়ে আমি যদি ওয়াটার ফ্লো করে তাহলে প্রেশার কীরকম হবে। এগুলোই হচ্ছে মেইনলি সিমুলেশনের কাজ। তো এটাই হচ্ছে আমার অ্যানসিসের মেইন যে ওয়ার্কবেঞ্চের মেইন উইন্ডো। আমি আমার সফটওয়্যারটা সম্পর্কে একটু বলে নিই যে আমার সফটওয়্যারটা হচ্ছে অ্যানসিস 2019 স্টুডেন্ট ভার্সন। স্টুডেন্টের জন্য তাদের ফ্রি একটা ট্রায়াল বলতে তারা 1 বছরের একটা লাইসেন্স দেয়। তো ওই স্টুডেন্ট ভার্সনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমার উইন্ডো। তো এই উইন্ডোজে এই টুল বক্সের নিচে দেখা যাচ্ছে যে অ্যানালাইসিস সিস্টেমে এখানে অনেকগুলো সিমুলেশন টাইপ আছে। প্রায় অ্যানসিসে প্রায় 20 থেকে 25 টাইপের সিমুলেশন আমরা করতে পারি। তো এখানে প্রথমেই বিভিন্ন সিমুলেশন টাইপ দেখা যাচ্ছে, এক এক রকমের। যেমন এখানে এক্সপ্লিসিট ডায়নামিক্সের মাধ্যমে কোনো একটা মানে মোশনে আছে এমন একটা কোনো বস্তুর আমরা বিভিন্ন প্রপার্টি বের করতে পারি। ফ্লুইড ফ্লোয়ের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে ফ্লুইডের বিভিন্ন প্রপার্টি বা কোনো একটা পাইপ ফ্লো বা কোনো একটা কারের ড্র্যাগ, লিফট, এরোডাইনামিক্স, এগুলো আমরা ফ্লুইড ফ্লোয়ের মাধ্যমে বের করতে পারি। তারপর আইসি ইঞ্জিনের মাধ্যমে আইসি ইঞ্জিন সিমুলেশন। তো এরপরে হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচারাল বলতে আমরা কোনো একটা মোশনলেস বডির কোনো স্ট্রেস, স্ট্রেন বা কোনো ফোর্সের আন্ডারে কীরকম ডিফরমেশন হয়, এগুলো আমরা স্ট্যাটিক স্ট্রাকচারের মাধ্যমে বের করতে পারি। স্টেডি স্টেট থার্মাল আর ট্রানজিয়েন্ট থার্মালের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে থার্মাল অ্যানালাইসিস করা পসিবল। তো প্রথমে আমার জানতে হবে যে আমি কী টাইপের সিমুলেশন করতে চাই। আমি যদি এখানে প্রথমে স্ট্যাটিক স্ট্রাকচারাল সিমুলেশন করতে চাই, আমার এটাতে একটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই যে প্রজেক্ট স্কিমেটিকের আন্ডারে এটার যে সিমুলেশন ট্রিটা সেটা আমার এসে পড়বে। এখানে দেখা যাচ্ছে সিমুলেশন ট্রি। তো এই যে আমি সিমুলেশনটা করব, এই সিমুলেশন আমি মোটামুটি 7টা ধাপে সিমুলেশনটা আমার করতে হবে। তো প্রথমটা এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডেটার মাধ্যমে আমরা কোনো একটা মেটাল বা কোনো একটা আমরা যে জিনিসটাকে অ্যানালাইসিস করব সেটার আসলে কী ধরনের প্রপার্টি থাকবে, আমরা কি ম্যাটেরিয়াল ইউজ করব, এটা আমরা ইঞ্জিনিয়ারিং ডেটার মাধ্যমে ডিক্লেয়ার করে দিব। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো জিওমেট্রিতে এখানে মেইন কাজটা হচ্ছে যে আমরা যে জিনিসটা সিমুলেশন করব বা অ্যানালাইসিস করব সেটা এখানে আমার ডিক্লেয়ার করে দিতে হবে। এখানে আমার রাইট বাটন ক্লিক করলে জিওমেট্রির এখানে দেখা যাবে যে এখানে আমি আসলে জিওমেট্রি ক্রিয়েটও করতে পারি অ্যানসিসের মধ্যে, অথবা অন্য কোনো একটা সফটওয়্যার দিয়ে ডিজাইন করে ইম্পোর্টও করতে পারি। এখানে সফটওয়্যার জিওমেট্রি ক্রিয়েট করার জন্য অ্যানসিসের ভেতর 2টা সফটওয়্যার আছে, একটা হচ্ছে স্পেস ক্লেম, একটা হচ্ছে ডিজাইন মডেলার। স্পেস ক্লেমটা তাদের নতুন একটা এডিশন। তো আমরা মেনলি ডিজাইন মডেলারের সাহায্যেই ডিজাইনগুলো করি। আমরা যখন স্ট্যাটিক স্ট্রাকচারে যাব তখন আমরা এগুলা দেখব। তো যেহেতু আমার এই ভিডিওর মেইন পারপাস হচ্ছে সিমুলেশন, তো আমি চাচ্ছি যে সিমুলেশনটা বেশি দেখা যায়। জিওমেট্রিটা আমরা বাইরে থেকেও ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে মডেলের মাধ্যমে আমরা যে কাজটা করি, আমরা জানি যে কোনো একটা সিমুলেশন করার জন্য আমার ওই পিসটাকে বা ওই অবজেক্টটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা লাগে, যেটাকে আমরা বলি ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস অথবা FEA অ্যানালাইসিস। এই মডেলের মাধ্যমে আমরা যে জিওমেট্রিটা ইনপুট করলাম সেটাকে আমরা অনেক ছোট ছোট ভাগে ভাগ করব বা মেশ করব, এই জিনিসটাকে আমরা বলি মেশ। ওকে, তো সেট আপ হচ্ছে একটা সিমুলেশনের মানে মেইন যে অপশন, সেট আপের মাধ্যমে আমরা কি করব বা বাউন্ডারি কন্ডিশন কি হবে,
বা আমি কীরকম কোনো যদি স্ট্যাটিক স্ট্রাকচারাল করি কীরকম ফোর্স দিব, আমি কি আউটপুট চাচ্ছি, সব কিছু আমরা ঠিক করে দিতে পারি সেট আপে। ওকে, তো পরে হচ্ছে সলিউশনে আসলে আমাদের কিছু করার নেই, সলিউশনে কম্পিউটারই সলভ করবে। 7 যে হচ্ছে রেজাল্টে বোঝাই যাচ্ছে যে এটা আমাদেরকে রেজাল্ট শো করবে, আমরা কি অ্যানালিসিস করলাম সেটা আমরা রেজাল্টে ভিউ করতে পারবো। তো আমি যদি এখন অন্য সিমুলেশনগুলো নেই, যেমন ফ্লুয়েন্ট যদি নেই আমি, তাহলে এখানে একটা নতুন ট্রি আসবে, যেটা দেখা যাবে যে ফ্লুইড ফ্লো, অর্থাৎ এটাতে আমি ফ্লুইড অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো এখানে দেখা যাবে যে বেসিক জিনিসগুলো প্রায় একই রকম। এখানে ইঞ্জিনিয়ারিং ফ্লুইড ফ্লোতে আমার ইঞ্জিনিয়ারিং ডেটা লাগে না, কারণ আমরা জানি এখানে ফ্লুয়েন্টের ভিতরেই আমার লিকুইড সিলেক্ট করার অপশন আছে। তো এখানে জিওমেট্রি একই জিনিস, তারপর মডেল আর মেশ একই জিনিস, সেট আপ সলিউশন রেজাল্ট। তো বেসিক্যালি আমার সবগুলো সিমুলেশনই এই স্ট্রাকচারটা আমার দেখা যাবে। এখানে এক্সপ্লিসিট ডায়নামিক্স নিলেও আমার একই রকম সেটিং দেখা যাবে। তো এখানে আমি চলে এগুলো ডিলিটও করতে পারি। এইখানে আমি ক্লিক করে ডিলিট দিলে এখানে আমার ডিলিট আমি করতে পারবো। তো প্রথমে আমি জিওমেট্রিটা আপনাদের একটু দেখাচ্ছি। তো কোনো একটা জিওমেট্রি আমি আগেই বলেছি, এখানে আমরা জিওমেট্রি ক্রিয়েটও করতে পারি, অথবা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার থেকে জিওমেট্রি ইম্পোর্টও করতে পারি। তো আমি যেহেতু এটাতে সিমুলেশন দেখাবো, তো জিওমেট্রির এত ডিপে আমি যাব না। পরের ভিডিওগুলোতে আমরা জিওমেট্রির বিভিন্ন অপশন সম্পর্কে দেখতে পারবো। তো জিওমেট্রি ইম্পোর্ট করতে হলে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে জিওমেট্রিতে, সেখানে ইম্পোর্ট জিওমেট্রি। আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ইম্পোর্টের যে ফাইলগুলো আমরা ইম্পোর্ট করব সবগুলো আইজিএস ফাইল হিসেবে আমাদের সেভ করে রাখতে হবে, এবং তাহলে এটা অ্যানসিসে ওপেন করা যাবে। তো ইম্পোর্ট জিওমেট্রি যদি আমি দিই, তাহলে ব্রাউজ দিয়ে আমার যে লোকেশনে আছে part1.igs, এটা আমি ওপেন করব। তো ওপেন করলে দেখা যাবে যে এখানে একটা টিক মার্ক এসে গেছে। এটাতে আমি আসলে এডিট করতে পারি। আমি যদি ভিউ করতে চাই তাহলে এখানে স্পেস ক্লেম দিয়ে ওপেন করতে পারি বা ডিজাইন মডেলার দিয়ে ওপেন করতে পারি। আমরা নর্মালি ডিজাইন মডেলারই সব কাজকর্ম করে থাকি। এখানে ওপেন দিলে দেখা যাবে যে এরকম একটা নতুন উইন্ডো এসছে, এটা ডিজাইন মডেলারের উইন্ডো। এখন আমার এই জিওমেট্রিটাকে ইম্পোর্ট করতে হবে। এখানে একটা আইকন আসছে যে এটাতে আমার আপডেট করে নিতে হবে, জেনারেট করে নিতে হবে। এজন্য আমি ইম্পোর্টে ক্লিক করে জেনারেট করে নিব। তাহলে দেখা যাবে যে এইটাই হচ্ছে আমার সেই মডেল। এবং অন্যান্য ক্যাড সফটওয়্যারগুলোর মতো এটাকে আপনি রোটেট করতে পারবেন, ইচ্ছে হলে এডিট করতে পারবেন। তা আমরা আর সেই দিকে যাচ্ছি না। এটাই হচ্ছে আমার সেই মডেল। এখন আমরা ইচ্ছে করলে ডিজাইন মডেল থেকে ক্লোজ করতে পারি, বের হয়ে যেতে পারি। তো আমার পরের যে অপশনটা সেটা হলো মেশ বলতে আমি আগেই বলেছি যে আমার যে এই জিওমেট্রিটা আছে এটাকে আমি খুব ছোট ছোট ভাগে ভাগ করব মেশের মাধ্যমে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে এডিট দিব। তো এটাই হচ্ছে আমার মেশের উইন্ডো, যে মেইন উইন্ডো। এটাতে আমরা বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা দেখব। আর আমার এই ভিডিওটা মূলত এই মেশের উপরই, আমি এই ভিডিওতে পুরো মেশটাই কভার করব। আর পরের যে অপশনগুলো আছে আমার বিভিন্ন সেট আপ, আমি বলেছি যে বিভিন্নটার জন্য বিভিন্ন রকম হয়, সেটাতে আমরা পরের ভিডিওগুলোতে দেখতে পারবো। তো এখন আমরা আপাতত মেশ শুরু করতে যাচ্ছি। ওকে, তো মেশ শুরু করার জন্য আমি এই মডেলটা আমার এখানে ইম্পোর্ট করেছি। তো ইম্পোর্ট করার পর এখানে আমার কিছু এখানে যে প্রজেক্ট ট্রিটা আছে, এখানে আমি দেখতে পারবো যে জিওমেট্রি, যে কোন জিওমেট্রিটা আমি সিলেক্ট করেছি। তারপর ম্যাটেরিয়াল, আমি যদি কোনো ম্যাটেরিয়াল থাকে তাহলে সেটা এখানে অ্যাসাইন করব, কোঅর্ডিনেট সিস্টেম। তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে আমার মেশ। তো মেশের জন্য আমার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার এই মেশে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে জেনারেট মেশ দিব। জেনারেট মেশ দিলে আমার বাই ডিফল্টভাবে সে একটা মেশ করে নিবে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার যে মেশটা সে করেছে অ্যানসিস।
তো এই মেশটাকে চেঞ্জ করার জন্য আমার দুই ধরনের সেটিং আছে এনসিসির মধ্যে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গ্লোবাল মেশ সেটিং, যেগুলো আমার পুরা, আমি যদি কোনো সেটিংটা চেঞ্জ করি, যে কোনো সেটিং চেঞ্জ করি, তাহলে আমার পুরা বডির জন্য, পুরো জিওমেট্রির জন্য সমানভাবে জিনিসটা চেঞ্জ হবে। আর লোকাল মেশ হচ্ছে, যেমন লোকাল মেশ হচ্ছে আমার যে কোনো, আমি একটা পার্টের জন্য, যেমন এই ফেস বা এই ফেস, যে কোনো একটা ফেসের জন্য আমি মেশটাকে চেঞ্জ করতে পারি, বাকিটাকে না চেঞ্জ করে। তো এখানে গ্লোবাল মেশ যে সেটিংগুলো আছে সেগুলো হচ্ছে, এই যে মেশে আমি ক্লিক করলে এখানে ডিটেলস অফ মেশ নামে একটা অপশন টুল বার আসবে, সেখানে হচ্ছে এইগুলো হচ্ছে আমার গ্লোবাল মেশ সেটিং। এগুলোর মাধ্যমে আমরা পুরো জিওমেট্রির মেশের যে সেটিংগুলো এগুলো চেঞ্জ করতে পারি। আর লোকাল মেশ হচ্ছে, আমি যদি রাইট বাটন ক্লিক করি, ইনসার্টে গিয়ে এখানে বিভিন্ন আমার জিনিস আসবে, বিভিন্ন সাইজিং, কন্ট্যাক্ট সাইজিং, রিফাইনমেন্ট, ফেস মেশিং, এগুলো হচ্ছে আমার লোকাল মেশ সেটিংস। ওকে, তাহলে আমি ওয়ান বাই ওয়ান করে যাচ্ছি। ফার্স্ট গ্লোবাল মেশে এখানে একটা আছে যে ডিসপ্লে স্টাইল। ডিসপ্লে স্টাইলের মধ্যে এখানে অলরেডি দেওয়া আছে ইউজ জিওমেট্রি সেটিং, মানে হচ্ছে আমি যে জিওমেট্রিটা সেটাই আমরা ডিসপ্লে করব। এখানে অনেকভাবে ডিসপ্লে করার প্রয়োজন, সেগুলো আমি যখন মেশ কোয়ালিটি টপিকটাতে আসব তখন আশা করি অন্য একটা ভিডিওতে, তখন এই জিনিসগুলো আলোচনা করা যাবে। আপাতত আমাদের এই সেটিংটাই থাক। সেকেন্ডে আমার যেটা আছে ফিজিক্যাল প্রিফারেন্স। ফিজিক্যাল প্রিফারেন্স মানে হচ্ছে আমি কিসের জন্য মেশটা করছি, আমি কি স্ট্রেস স্ট্রেন অ্যানালাইসিস, নাকি ফ্লুইড ক্যালকুলেশন, নাকি এক্সপ্লিসিট কোনো কি, কোন কোন জিনিসটার জন্য আমি মেশ করছি। যদি আমি স্ট্রেস স্ট্রেইন বা স্ট্যাটিক স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে থাকি তাহলে মেকানিক্যাল দিব, আর না হলে আমরা যদি ফ্লুইড বেসড কোনো সিমুলেশন করতে যাই সেখানে আমরা সিএফডি দিয়ে পুরো মেশটা চালিয়ে যাব। তা আপাতত এখানে মেকানিক্যালি থাক। তো আমি আবার মেশ আপডেট করে নিতে হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে এলিমেন্ট অর্ডার, সেটা হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল থাকুক। থার্ড হচ্ছে আমার এলিমেন্ট সাইজ। এলিমেন্ট সাইজ বলতে মেনলি বোঝায় আমার প্রত্যেকটা এলিমেন্টের অ্যাভারেজ যে লেন্থ সেটা কীরকম হবে, জাস্ট একটা আইডিয়া। যেমন আমার এখানে কিছু, একটা কথা বলে নেওয়ার প্রয়োজন, এখানে আমার কিছু সিলেকশন টুল আছে। এটা হচ্ছে ভার্টেক্স টুল, যেটার মাধ্যমে আমি যে কোনো একটা ভার্টেক্স আমি সিলেক্ট করতে পারবো। যেমন এখানে একটু জুম করে দেখাই, এটা যে কোনো একটা ভার্টেক্স টুল। এটা হচ্ছে আমার এজ টুল। এজ টুলের মাধ্যমে আমি যে কোনো একটা এজকে সিলেক্ট করতে পারি, এই যে সবুজ কালার দিয়ে যেটা দেখানো হচ্ছে। ফেস টুল, ফেস টুলের মধ্যে যে কোনো একটা ফেস সিলেক্ট করতে পারি। আমি যদি একাধিক ফেস যদি আমি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে আমি 2-3টা ফেস একসাথে সিলেক্ট করতে পারবো। আর লাস্টের যেটা আছে সেটা হচ্ছে বডিটা আমি পুরা, এই সিলেকশন টুলটা সে পুরা বডিটা ক্যাপচার করে। এখানে আমার হচ্ছে নোড সিলেকশন টুল। নোড সিলেকশনের মাধ্যমে এই প্রতিটা এলিমেন্টের যে ইন্টারসেকশন পয়েন্ট সেগুলো আমি ক্যাচ করতে পারি। সিমিলারলি এটা হচ্ছে নোড ফেস টুল, মানে যে কোনো একটা নোড বা এলিমেন্টের ফেস আমি সিলেক্ট করতে পারি। থার্ডটা হচ্ছে পুরো একটা নোডের জিওমেট্রিটাকে আমি ক্যাপচার করতে পারি। এখানে দেখাচ্ছে সেটা একটা আমার টেট্রাহিড্রন। তো এগুলো হচ্ছে আমার সিলেকশন টুল। এটা মোড, সিলেকশন মোড কীরকম হবে সেটা হচ্ছে সিঙ্গেল সিলেকশন। আর আমি চলে বক্স সিলেকশনও করতে পারি। বক্স সিলেকশনের মাধ্যমে একটা বক্স করে পুরাটা আমি সিলেক্ট করতে পারি। যেহেতু এখানে নোড এলিমেন্ট দেওয়া আছে, আমি প্লেন চাইলে বক্সের ভেতর যতগুলো প্লেন আছে সব আমি একসাথে ক্যাপচার করতে পারবো। তো এখানে পরে এলিমেন্ট সাইজ আমার দেওয়া আছে 20 mm। এটা আমি যদি আরও বাড়াই বা কমে, আমি যদি জিনিসগুলো এলিমেন্ট সাইজ আরও বাড়িয়ে দিই তাহলে আমার সাইজ এলিমেন্টগুলো আরও বড় বড় হবে। ছোট করে দিলে মেশটা আরও বেশি ডেন্স হয়ে যাবে। তো আমি যদি এখানে 15 দিই, 15 দিয়ে মেশটাকে আপডেট করি, তাহলে দেখা যাবে যে কিছুটা হলেও আগের থেকে একটু ছোট হয়েছে। আমি যদি আরও কমাই তাহলে সেটা আরও বেশি ডেন্স হয়ে যাবে। অলরেডি আরও বেশি ডেন্স হয়ে গেছে। আচ্ছা, তো পরের সেটিংগুলো আমার হচ্ছে সাইজিং।
তো সাইজিং প্রথম প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউজ অ্যাডাপটিভ সাইজিং। অ্যাডাপটিভ সাইজিং বলতে আমরা যেটা বুঝি যে অ্যানসিস নিজের মতো করে একটা আইডিয়া করে সে মেশটা করবে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ সাইজিং। তো এটা সবসময় আমরা মেকানিক্যালের জন্য সবসময় আমরা অন রাখি, কিন্তু আমরা যখন আমরা সিএফডিতে যখন যাই তখন আমার অ্যাডাপটিভ সাইজিংটা ডিফল্টভাবে নো থাকে, এটা নো করে রাখাই বেটার। তো এখানে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে রেজুলেশন বলতে বোঝায় যে মেশের যে মেশ আছে মেশের মধ্যে এলিমেন্টের কোয়ান্টিটি বা পরিমাণটা কীরকম হবে। আমি যদি রেজুলেশন বাড়াই বা কমালে আমার মেশের এলিমেন্টগুলোর কোয়ান্টিটি আরও বেশি কমে যাবে, আর বাড়াইলে নর্মালি এগুলো বাড়বে। তো এখানে আমার 6 আছে, 6-এর আমি যদি স্ট্যাটিস্টিক্সে যাই সবার নিচে, তাহলে স্ট্যাটিস্টিক্সে গেলে দেখা যায় যে এখানে নোটস আছে আমার প্রায় 45,000-এর মতো, আর এলিমেন্ট আছে 27,000-এর মতো। তো আমি যদি এখানে রেজলিউশনটা কমাই দিই, তাহলে আমি যদি মেশ আবার জেনারেট করি, তো এখানে দেখা যাবে যে আমার নোড আর এলিমেন্টের পরিমাণটা আরও বেশি কমে গেছে, 34,000 প্রায়। তো এভাবে আমি আসলে রেজলিউশনটা খুব বেশি একটা কাজে লাগে না আমাদের। আচ্ছা, তো এভাবে আমি নোড বা আমার যদি মনে হয় যে নোড বা এলিমেন্টের পরিমাণ কম, তো সেক্ষেত্রে আমি এভাবে একই ইয়েতে বাড়িয়ে নিতে পারি। তা আর মেশ ডিফিচারিং সাইজ এগুলা আমাদের ডিফল্ট রাখাই ভালো। ট্রানজিশন আমরা সবসময় ফাস্ট রাখতেও পারি, স্লো রাখতে পারি। ট্রানজিশন বলতে মূলত বোঝায় যে আমার একটা ছোট এলিমেন্ট থেকে বড় এলিমেন্টে সে কি ফাস্ট ট্রানজিশন হবে নাকি স্লো ট্রানজিশন হবে। মানে যেমন ধরেন এখানে আমার হচ্ছে একটা যে কোনো আমরা যদি এখানে খুব ছোট সেলগুলো আছে, ছোট সেলগুলো থেকে সে আস্তে আস্তে কি বড়টার দিকে যাবে না খুব কুইকলি যাবে, সেটা আমার ডিপেন্ড করে ট্রানজিশনের উপর। আমরা নর্মালি স্লো দিয়ে রাখি, স্লো দিলে আমার ট্রানজিশনটা আরও ভালো হয়। যদি মেশ দেই তাহলে দেখেন আমার প্রায় জিনিসটা একটা সুষম, সবগুলা সেল প্রায় সুষম হয়ে গেছে। তারপরে স্প্যান অ্যাঙ্গেল সেন্টার কোরাস মানে হচ্ছে আমার স্প্যান অ্যাঙ্গেল সেন্টার, যে মেশের সাইজগুলা সেগুলা বড় হবে না ছোট হবে, প্রায় একই জিনিসে কাজ করে। তারপর হচ্ছে বাউন্ডারি বক্স ডায়াগোনাল, এগুলো আমাদের যা আছে এগুলো আমাদের এভারেজ সারফেস এরিয়া, মানে সারফেস এরিয়া কত সেই ইনফরমেশনটা আমাদেরকে দেয়। তো সাইজিংয়ে মোটামুটি আমাদের এটুক জানলেই হবে। তারপর হচ্ছে কোয়ালিটি বলতে আমাদের বোঝায় যে আমি যে মেশটা তৈরি করলাম এটা কি কতটুকু ভালো হয়েছে, বা কতটুকু কোন জায়গায় আমার আরও মেশ বেশি দেওয়ার প্রয়োজন, কোন জায়গায় না দিলেও চলবে। তো এইটা আমাদের মেইনলি ডিপেন্ড করে, কোয়ালিটির মাধ্যমে আমরা সেগুলো চেক করতে পারি। তো আমরা এখানে নর্মালি দেখতে পাচ্ছি যে মেশ মেট্রিক, এটা হচ্ছে আমাদের আসল জিনিস। এখানে বিভিন্ন ধরনের মেশ বিভিন্নভাবে আমরা চেক করতে পারি, এলিমেন্ট কোয়ালিটি, অ্যাসপেক্ট রেশিও, তারপর হচ্ছে স্কিউনেস, এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মেশটা কি ভালো না খারাপ, কীরকম হয়েছে। তো মেশ কোয়ালিটি নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করব। তো আজকে আপাতত একটু পর্যন্তই থাক। আমরা এলিমেন্ট কোয়ালিটি একটু দেখতে পারি। তো এলিমেন্ট কোয়ালিটি যদি আমি সিলেক্ট করি, আমরা নিচের এখানে যদি যাই, তাহলে দেখা যাবে যে এলিমেন্ট ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে এগুলো হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। আমরা গ্রাফটা দেখতে পারি, আমরা যদি যে কোনো একটা কলামে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই সাইজের কোন কোন এলিমেন্টগুলা আছে, যে এখানে পুরো এলিমেন্ট আমরা দেখতে পারবো। যেমন মেশ মেট্রিক আমার 1-এর কাছাকাছি হলে ভালো হয়। তো এখানে 0.9 এগুলো আছে, তারপর 0.6-এর মতো এইগুলো আছে। এভাবে আমরা মেশ মেট্রিকগুলো চেক করতে পারি, কোয়ালিটিগুলো চেক করতে পারি। তো ইনফ্লেশন আর অ্যাডভান্স আমাদের না গেলেও চলবে, আপাতত আমাদের বেসিকের মধ্যে এগুলোতে যাওয়ার তেমন প্রয়োজন নাই। আর লাস্টের যে অপশনটা সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এটার কথা আমি আগেই বলেছি যে এটা নর্মালি আমাদেরকে একটা আইডিয়া দেয় যে কী পরিমাণ আমার সেল আছে, কী পরিমাণ এলিমেন্ট আছে, কী পরিমাণ নোড আছে। তো
লোকাল মেশ শুরু করার আগে প্রথমে একটা কথা বলে রাখা প্রয়োজন, এগুলো লোকাল মেশ কারণ হচ্ছে একটা জিওমেট্রির কোনো একটা স্পেসিফিক পার্টে আমি বিভিন্ন সেটিং অ্যাপ্লাই করতে পারি অন্য কোনো পার্টে কোনো চেঞ্জ না করে। তো এই মেশ অ্যাক্সেস করার জন্য আমার প্রথমে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে দেখা যাবে যে এই আমার অপশনগুলো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যে প্রথম সেটা হচ্ছে মেথড। ওকে, মেথড জিনিসটা হচ্ছে আমি কোনো একটা জিওমেট্রি মেশ কিভাবে অ্যাপ্লাই করব বা কি অ্যালগোরিদম এসে অ্যাপ্লাই করবে, মেশের শেপ কেমন হবে, সেটা আমি মেথডের মাধ্যমে ডিফাইন করে দিতে পারি। তো এগুলো হচ্ছে যেমন আমি যদি চাই যে আমি টেট্রাহেড্রন বা টেট্রাহেড্রন সাইজের হবে মেশ নাকি আমার হেক্সাহেড্রাল হবে, সেটা আমি মেথডের মাধ্যমে ডিফাইন করে দিতে পারি। আমার বাই ডিফল্টভাবে এখানে অটোমেটিক মেথড দিতে পারি, অটোমেটিক মেথড থাকে, কিন্তু আমি যদি চেঞ্জ করতে যাই তখন আমি আমার ইচ্ছা মতো সেটা চেঞ্জ করতে পারবো। এখানে প্রথমেই আসে যে জিওমেট্রি সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমি ইচ্ছা হলে পুরো জিওমেট্রিটা সিলেক্ট করতে পারি অথবা একটা জিওমেট্রির যে কোনো একটা অংশ সিলেক্ট করে দিতে পারি, যেহেতু এটা লোকাল মেশ আমি আগেই বলেছি। তো আমি এখানে পুরো জিওমেট্রিটা সিলেক্ট করতে যাচ্ছি। সিলেক্ট করলে এখানে আমি ক্লিক করলে এখানে লেখা আসবে যে অ্যাপ্লাই অর ক্যান্সেল। আমি অ্যাপ্লাই দিব। তো অ্যাপ্লাই দেওয়ার ফলে এখানে যে মেথড এখানে অলরেডি অটোমেটিক দেওয়া আছে। অটোমেটিক মানে হচ্ছে সে নিজে থেকে একটা যে কোনো টাইপ ধরে নিবে অটোমেটিক মেথডে। অটোমেটিকের নিচে আমি ক্লিক করলে দেখা যাবে যে টেট্রাহিড্রন, হেক্স ডমিনেন্ট, সুইপ, মাল্টিজন, কার্টেসিয়ান এবং লেয়ার টেট্রাহিড্রন। এখন আমি যদি টেট্রাহিড্রন দেই তাহলে মেশ যদি জেনারেট করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা এলিমেন্ট আমার একটা টেট্রাহিড্রন, মানে হচ্ছে এটা 4টা ফেস আছে। আমি যদি যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে এটা আসলে একটা টেট্রাহিড্রন, এটাই নয় বাকি সবগুলাই হচ্ছে টেট্রাহিড্রন। আমি যদি ভিউতে যাই তাহলে আরো ভালোভাবে দেখতে পারবো। এখানে ডিসপ্লেতে গিয়ে আমি যদি কোয়ালিটিতে যাই, এলিমেন্ট কোয়ালিটি অলরেডি দেওয়া আছে। তো এখানে আমি যদি যাই তাহলে দেখতে পারবো যে সবগুলাই হচ্ছে আমার টেট্রাহিড্রন। তো এটা হচ্ছে আমার প্যাচ কনফর্মিং টেট্রাহিড্রন। কেন প্যাচ কনফর্মিং? তার মানে আমার টেট্রাহিড্রনের মধ্যেও আবার দুইটা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে প্যাচ কনফর্মিং আর একটা হচ্ছে প্যাচ ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা জেনারেলি প্যাচ কনফর্মিংটাই ফলো করি। আচ্ছা, তো পরের যে মেথডটা সেটা হচ্ছে হেক্স ডমিনেন্ট। আমি যদি আবার মেশ করি তাহলে মেশ শেষ করলে দেখা যাবে যে প্রত্যেকটা এলিমেন্টই এক একটা হেক্সাহেড্রাল সাইজের বা হেক্সাহেড্রাল শেপের, যেগুলোকে আমরা হেক্সাহেড্রন বলি, যেটা 6টা ফেস থাকে। তো এখানে আমি যদি দেখি তাহলে দেখা যাবে যে এগুলো প্রতিটাই এক একটা হেক্সাহেড্রন। তো আমার মেইনলি এটা আমি কি টেট্রাহেড্রন নিব না হেক্সাহেড্রাল নিব সেটা মেইনলি আমার উপর ডিপেন্ড করে। তো মেইনলি আমার মোস্ট অফ কেসে আমার জেনারেলি হেক্সাহেড্রাল মেশ বা হেক্স ডমিনেন্ট মেশ যেটাকে আমরা বলি সেটাকে ইউজ করতে হয়। এখন কথা হচ্ছে হেক্স ডমিনেন্টের মধ্যেও আসলে কিছু টেট্রাহিড্রন থাকে। যেহেতু পুরা জিওমেট্রিটা আমার স্কোয়ার সাইজ দিয়ে আমার খুব পূরণ করা যায় না, এই জন্য আমি যদি মেশগুলাকে দেখি মেশ কোয়ালিটি, দেখা যাবে যে এখানে টেট্রাহিড্রন আছে, হেক্সাহেড্রন আছে, তারপর ওয়েজ আছে, তারপর পিরামিড আছে। তো আমি যদি এগুলো সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে টেট্রাহিড্রন লালগুলা অনেক টেট্রাহিড্রন এখানে আছে, কারণ হচ্ছে যে পুরো জিওমেট্রিটাকে হেক্সাহেড্রাল শেপ দিয়ে কভার করা যায় না।
এখানে যেমন হচ্ছে আমার এলিমেন্ট ম্যাট্রিক্স 0.75 আমার অনেক বেশি পরিমাণ হেক্সাহিড্রন আছে, 6টা ফেস, ওয়েজ আছে, মানে এটা হচ্ছে হেক্স ডমিন বলার কারণ হচ্ছে এখানে হেক্সাহেড্রালগুলো বেশি থাকবে। এখানে আবার কোয়াড ট্রাই আছে, মানে এটা কোয়াডও থাকবে ট্রাইও থাকবে। আমি অল কোয়াড যদি দেই, মানে এখানে কোন সবগুলাই হেক্সাহেড্রাল থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে অল কোয়াড ফেস ফ্রি মেশ ইজ নট পসিবল, মানে হচ্ছে সে এই জিওমেট্রিটাকে অল কোয়াড দিয়ে সে মেশ করতে পারবে না, কারণ হচ্ছে এমন কিছু জায়গা আছে যেগুলোতে আমার হেক্সাহেড্রাল শেপ বসানো যাবে না, সেই জায়গাতে সে টেট্রাহেড্রন দিয়ে সে পূরণ করে দিয়েছে। আচ্ছা, তো এই গেল আমার হেক্স ডমিনেন্ট মেথড। থার্ড যে মেথড সেটা হচ্ছে সুইপ। সুইপে আমি যদি জেনারেট দেই, তাহলে দেখা যাবে যে মেশ ফেইল টু ইনিশিয়ালাইজ, তার মানে হচ্ছে এই জিওমেট্রিটাকে সে সুইপ মেথডটা অ্যাপ্লাই করতে পারবে না। সুইপ মেথড বোঝার জন্য আমার আরেকটা জিওমেট্রিতে যেতে হবে। তো সুইপ মেথড ডেমনস্ট্রেট করার জন্য আমি আরেকটা খুবই সিম্পল একটা জিওমেট্রি নিয়েছি, যেটা একটা কিউব। তো এখন আমি যদি এখানে ইনসার্ট গিয়ে মেথডে আমি সুইপ জিওমেট্রিটা সিলেক্ট করব আগে, তারপর মেথডে গিয়ে এখানে আমি সুইপ সিলেক্ট করব। তো প্রথমে আমরা একটা মেশ দিয়ে দেখি যে এখানে কি হয়। তো দেখা যাচ্ছে যে এখানে যে মেশটা হয়েছে সেটা আসলে একটা হেক্স ডমিনেন্ট মেশ, অথবা যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো এক একটা হেক্সাহেড্রাল। তো আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে সুইপ আর মাল্টিজোন সবসময় আমার হেক্সাহেড্রাল মেশ যেটা সেটা ক্রিয়েট করে, তারা টেট্রাহিড্রন অ্যাপ্লাই করে না। তো এখন আমি যদি এটা একটু কাটি, আমার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে সেকশন প্লেন। সেকশন প্লেনের মাধ্যমে আমরা যে কোনো একটা বস্তুকে আমরা কাটতে পারি বা স্লাইস করতে পারি। এটা আমি যদি দেখাই, এটা স্লাইস হয়ে গেল সুন্দরভাবে। এখানে আমার নিচে ডিটেলের পাশে সেকশন প্লেনের যে ট্যাবটা আছে, এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো যে সেকশন প্লেনটা অন করা আছে 1 যেটা। তা আমি টিক উঠাই দিলে এখানে আবার এসে যাবে। তো এখানে আরেকটা ছোট্ট অপশন আছে, শো হোল এলিমেন্ট। এখানে যে এলিমেন্টগুলো আছে সে পুরাটা এলিমেন্ট সে দেখাবে। এখন দেখা যাচ্ছে যে সবগুলা আমার যে এলিমেন্ট আছে সবগুলা একদম পিওর হেক্সাহেড্রাল, একদম আইডিয়াল সাইজের। তো এখন জিনিসটা আসলে কীভাবে কাজ করে আমি যদি আর একটু ডিটেল দেখাই, এখানে সুইপে আমি যদি একটু এডিট করি ডিটেলে, তো এখানে নাম্বার অফ ডিভিশনস দেওয়া আছে, সুইপ নাম্বার ডিভস। এখানে আমি যদি 1 দেই তাহলে দেখেন কি হয়। এখানে আসলে যে জিনিসটা হচ্ছে যে সে এই ফেস থেকে এই যে ছোট আমার যে এলিমেন্টটা ছোটোটাকে সে একটা সাইড থেকে আরেকটা সাইডে সুইপ করে সে নিয়ে গেছে। এখানে পুরা যে লম্বা যে বারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার পুরো একটা এলিমেন্ট। এটা হচ্ছে মূলত সুইপ মেথডের মেইন টাস্ক, যে আমার এক ফেস থেকে এই ফেস থেকে অন্য ফেসে সে আমার যে কোনো একটা আছে, আমার যে ফেস আসে ওইটাকে সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সুইপ করে নিয়ে যায়। তো এটাই বেসিক্যালি সুইপ মেথডের সুবিধা, যে সুইপ মেথডের সাহায্যে খুবই অর্গানাইজড, খুবই স্ট্রাকচার্ড মেশ পাওয়া যায়, যেটা হেক্স ডমিনেন্ট বা টেট্রাহিড্রন কোনোটাতে পাওয়া সম্ভব নয়। তবে সুইপ মেথডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে সুইপ মেথডে আমার সিমেট্রি হওয়া প্রয়োজন, যেহেতু এটা একটা কিউব, এখানে সিমেট্রি আছে, তো সে কারণে সুইপ মেথডটা এখানে অ্যাপ্লিকেবল। যদি সেটা আরও বেশি আমার যদি আরও বেশি কমপ্লেক্স হতো তাহলে আমরা সুইপ মেথড অ্যাপ্লাই করতে পারতাম না, আমি একটু পরেই সেটা দেখাচ্ছি। তো এখানে আমি যদি আস্তে আস্তে সুইপ নাম্বার ডিভস যদি আরও বাড়াই, ধরি যে আমি 5 ভাগ করতে চাই, তাহলে এখন যদি জেনারেট দেই তো এখানে দেখা যাবে যে
এখানে 4টা, তো এটা 4 ভাগ হয়ে গেছে আসলে। তো এই যে সুইপ আমার এখান থেকে এই ফেস থেকে আমার এই ফেস থেকে ওই ফেসের সুইপটা আসলে 4টা ভাগ হয়ে গেছে। এভাবে আমি আবার আসলে ডিফাইন করে দিতে পারি যে আমি কয়টা ভাগ করতে চাই। আরেকটা জিনিস হচ্ছে আমি সোর্স আর টার্গেটও আমি ডিফাইন করে দিতে পারি। এখন আমি যদি চাই যে সোর্স ম্যানুয়াল সোর্স অ্যান্ড টার্গেট, আমি সোর্স দিয়ে দিলাম এই ফেস আর টার্গেট দিয়ে দিলাম এই ফেস। এখন মেশ করব, তাহলে সেটা এভাবে পসিবল। সে এখন এই ফেস থেকে ওই ফেসে সুইপ করে ফেলেছে। তো সুইপ মেইনলি আমার ইউজ হয় খুবই স্ট্রাকচার্ড হেক্স ডমিনেন্ট মেশ জেনারেট করার জন্য। তো আমি আরেকটা কঠিন বা একটা কমপ্লেক্স জিওমেট্রিতে যাচ্ছি। ওকে, তো এখানে আরেকটা আমার কমপ্লেক্স জিওমেট্রি আছে যেটাতে আমি সুইপ মেথড অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। এখন আমি যদি মেশে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে একটা এরর দেখাচ্ছে যে মেশার ফেল্ড টু ইনিশিয়ালাইজ। তার মানে হচ্ছে যে এই জিওমেট্রিটা আসলে সিমেট্রিক জিওমেট্রি না, বা এটাতে সুইপেবল কোনো বডি নাই। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে প্রিভিউতে শোতে দেই সুইপেবল বডি, তাহলে দেখা যাবে যে এখানে কোনো সুইপেবল বডি আসলে নেই। এই জন্য আমাকে কি করতে হবে, যে এখানে আসলে একটা জিওমেট্রি আছে, যে এটা একটা জিওমেট্রি পুরাটা, এখানে আমাকে কয়েকটা সুইপেবল বডিতে ভাগ করে নিতে হবে। তো জিনিসটা আসলে কিভাবে করতে হয়, এটা খুবই একটা লেন্দি একটা প্রসেস। তো আমি খুবই একটু শর্ট করে দেখাচ্ছি যে কিভাবে আমি এটা করব। তো আমি এখানে আমার জিওমেট্রিটা 4টা ভাগে স্প্লিট করে নিয়েছি, যেটা প্রত্যেকটা এক একটা সুইপেবল বডি। আমি যদি এখানে ভিউতে যাই শো সুইপেবল বডি, তাহলে দেখা যাবে যে এই 3টা আমার সুইপ করার জন্য সুইপ করা যাবে, কিন্তু 4 নাম্বারটা সুইপ করা যাবে না, যেহেতু সেটা একটা আমার সুইপেবল বডি না, অর্থাৎ সিমেট্রিক বডি না। এখন আমি যদি ইনসার্ট মেথড দেই, জিওমেট্রি আমার আলাদা আলাদাভাবে এইটা তারপর হচ্ছে এইটা কন্ট্রোল চেপে সিলেক্ট করে দেব, মেথড দেব সুইপ, এবার জেনারেট দিয়ে দেব। এখন সে এখানে অলরেডি দেখাচ্ছে যে আমার এই বডিটা আমার সুইপ আমি করতে পারবো না, এই জন্য হয়তো এটাতে আমি আরেকটা মেথড দিয়ে দিতে পারি। ধরলাম আমি এটাতে টেট্রাহিড্রন দিয়ে দিতে পারি। এই যে এখন আমি যদি এটাকে কাটি, দেখা যাবে যে এই যে আমার বেসের যে এলিমেন্টগুলা, এগুলা খুবই আসলে স্ট্রাকচার্ড একটা মেশ। আর আমি যদি ওখান দিয়ে সিলিন্ডারটা যদি কাটি, তাহলে দেখা যাবে যে এখানে আমার আমি স্ট্রাকচার্ড মেশ আমি পাবো। ওকে, তো এখন আমি যদি আমি যদি হেক্স ডমিনেন্ট মেথডটা অ্যাপ্লাই করি, তাহলে দেখেন কি হবে। হেক্স ডমিনেন্ট, তাহলে আমি যদি এখন কাটি, তাহলে দেখা যাবে যে মেশ এলিমেন্টগুলা খুবই আনস্ট্রাকচার্ড, মানে খুবই এদের অ্যাসপেক্ট রেশিও আসলে খুবই খারাপ। এই জন্য সুইপ মেথডটা মেইনলি আমরা ফলো করি, যাতে স্ট্রাকচার্ড মেশ পাওয়া যায়। এখন আমরা এগুলো ডিলিট করে দিই। ওকে, তো এখন আমরা যদি ইয়েতে যাই মাল্টি জোন, তো মাল্টি জোন আসলে খুবই ইফিশিয়েন্ট একটা মেথড। এই মেথডে মাল্টিজোন মেথডে অ্যানসিস তার মানে যত সব জিওমেট্রিগুলো আছে এগুলো সবগুলোকে সে সুইপ করা ট্রাই করে, এবং অটোমেটিকলি। আমার এই জিনিসটা যদি স্প্লিট নাও করি তাহলেও কোনো সমস্যা নেই, সে নিজেই সে বডিগুলোকে ভাগ করে সে স্প্লিট করতে পারবে। আমি এটা স্প্লিট করা একটা বডি,
তো আমি যদি এখন স্প্লিট না করা কোনো বডিতে মাল্টি জোন অ্যাপ্লাই করি, তো আমার এখানে যে বডিটা আছে সেটা একটা সিঙ্গেল বডি, এটা কোনো স্প্লিট না, যদিও জিনিসটা সিমেট্রিক না, কিন্তু মাল্টি জোন, আমি যদি মাল্টি জোন ইম্পোর্ট করি, মাল্টি জোন দিই, তাহলে সে কি করবে, সে অটোমেটিকলি এই বডিটাকে স্প্লিট করাও তার লাগে না অবশ্য, সেই বডিটাকে সুইপেবল বডিগুলোকে ডিটেক্ট করে সে অটো সুইপ করে, সবগুলোকে অটো সুইপ করে ফেলবে। আমি যদি এটা জেনারেট দিই, তাহলে দেখা যাবে যে এটা খুবই সুন্দরভাবে সুইপ হয়ে গেছে, এবং এই উপরের যে পার্টটা যেটাতে হোল আছে সেটাকে আমরা সুইপের মাধ্যমে করতে পারি না, মাল্টিজোনের মাধ্যমে আমরা এটাকে ক্যাপচার করতে পেরেছি। তো মাল্টিজোনটা আসলে হচ্ছে অটো সুইপ আমরা যেটাকে বলতে পারি। এটা খুবই এফিশিয়েন্ট একটা মেশ, এবং আমরা সবসময় ট্রাই করব যে মাল্টিজোন মেশ হয় কি না। এখন জিওমেট্রি যদি বেশি কমপ্লেক্স হয় তাহলে মাল্টিজোন সেটাকে সম্ভবত ক্যাপচার করতে পারবে না, তো আমাদের সেখানে হেক্স ডমিনেন্ট অথবা আমার টেট্রাহিড্রন বা অন্য কোনো মেথডে আমার যেতে হবে। তো এখানেও আমরা সোর্স টার্গেটটা এখানে অটোমেটিক দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে ডিফাইন করে ম্যানুয়াল সোর্স ম্যানুয়াল টার্গেট সুইপের মতোই ডিফাইন করে দিতে পারি। তো এখানে আসলে আর কিছু তেমন করার নাই। তো এভাবে আমরা বাকি আরও দুইটা অবশ্য আমাদের মেথড আছে, যেগুলো হচ্ছে কার্টেশিয়ান এবং লেয়ার টেট্রাহিড্রন, সেগুলো আমার না জানলেও বেসিকের মধ্যে আপাতত আমাদের না জানলেও হবে। তো দেখা গেল যে চারটা সিস্টেমের মেথডের মধ্যে আমার মাল্টিজোনটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট একটা মেশ জেনারেট করতে পারে। সো আমরা ট্রাই করবো যে সবসময় মাল্টিজোনের মাধ্যমেই ক্রিয়েট করতে সব কিছু। তো সাইজিংয়ের মাধ্যমে আমরা কোনো একটা জিওমেট্রির কোনো একটা স্পেসিফিক পার্টকে এলিমেন্টগুলা আলাদাভাবে এগুলার সাইজ আমরা মডিফাই করতে পারি। যেমন আমি যদি প্রথমে সাইজিংটা নেই, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট সাইজিংয়ে আমি ক্লিক করলে এখানে আমার জিওমেট্রি আসবে, যা আমার সিলেক্ট করতে হবে কিছু একটা। তো আমি যদি একটা ফেস সিলেক্ট করি, এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই দিই, তাহলে দেখা যাবে যে এটা ফেস সাইজিং হয়ে গেছে, যেহেতু এটা সিলেকশনটা একটা ফেস। তো এখন আমি এই ইচ্ছা করলে আমার এই ফেসের যে এলিমেন্ট সাইজ এগুলো আমরা চেঞ্জ করতে পারি, অন্য কোনো বডিটার অন্য কোনো পার্টের এলিমেন্ট সাইজ চেঞ্জ না করে, অর্থাৎ একটা লোকাল একটা এলিমেন্ট সাইজ আমরা ডিফাইন করে দিতে পারি। যেমন এখানে আমার 29 mm আছে, আমি যদি একটু কমাই দিই, তো এখানে যদি 20 mm দিই, তাহলে জেনারেট করি, তাহলে দেখা যাবে যে এখানের আমার যে মেশটা আছে এখানে আরও ডেন্স হয়ে গেছে, যেহেতু আমি এই ফেসটা সিলেক্ট করেছি। তো এইভাবে আমি ইচ্ছা করলে সাইজিংয়ে গিয়ে আবার এজও সিলেক্ট করে দিতে পারি। তো এজ, ধরেন এই এজ অথবা এই এজটা আমি সাইজিং করব। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে টাইপ বলতে আসলে দুইটা টাইপ আছে এজ সাইজিংয়ের, এলিমেন্ট সাইজ আছে, আর একটা এলিমেন্ট সাইজ আছে, নাম্বার অফ ডিভিশনস আছে, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে। তো স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা আমাদের না জানলেও চলবে, আমি এলিমেন্ট সাইজ দেখিয়েছি। এখন নাম্বার অফ ডিভিশন যদি দেখাই, নাম্বার অফ ডিভিশনের মাধ্যমে এই এজ বরাবর আমার কয়টা সেল থাকবে বা কয়টা এলিমেন্ট থাকবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। যেমন এখানে আপাতত একটা আছে, আমি যদি ধরেন আরও বাড়িয়ে দিই, তাহলে ধরেন আমি 20টা দিলাম, তাহলে এবার দেখা যাবে যে এখানে এই বরাবর আমার 20টা এলিমেন্ট আমি জেনারেট হবে যদি আমি মেশ করি। এই যে দেখা যাবে যে এখানে এই বরাবর 20টা ভাগ হয়ে গেছে। তো এভাবে আমি আসলে একাধিক এজও আমি এজ সাইজিং একবারে অ্যাপ্লাই করতে পারি। এইটা অ্যাপ্লাই দিলে দেখা যাবে যে এই 4টা এজ বরাবর প্রায় প্রতিটাতেই 20টা করে এলিমেন্ট আমি নিতে পারবো। জেনারেট, তাহলে দেখা যাবে যে এইভাবে 20 প্রত্যেক সাইডে আমার 20টা ভাগে ভাগ হয়ে গেছে এজগুলা। ওকে, কন্ট্যাক্ট সাইজিং বোঝানোর জন্য আমি প্রথমে আমার যে স্প্লিট করার জিওমেট্রিটা সেটা আমি নিয়েছি। তো এখানে
দেখা যাচ্ছে যে এই জিওমেট্রিটা আসলে একটা চারটা, এখানে আসলে চারটা বডি আছে। আমি যদি জিওমেট্রির ট্রিটাতে যাই তাহলে দেখতে পাবো যে এখানে চারটা সলিড বডি আছে। তো এই চারটা, তো কন্ট্যাক্ট সাইজিং আমি যদি এখানে কন্ট্যাক্ট সাইজিংটা ইনপুট করি তাহলে দেখা যাবে যে আমার এখানে একটা কন্ট্যাক্ট রিজিয়ন চাচ্ছে। তো কন্ট্যাক্ট রিজিয়নটা আমি কীভাবে নিব, এখানে দেখেন কানেকশনের প্রজেক্ট ট্রি এর মধ্যে কানেকশন নামে একটা জিনিস আছে। তো এটাতে আমি প্লাস ক্লিক করলে দেখা যাবে যে এই আমার অ্যাসেম্বলিতে যতটা কন্ট্যাক্ট আছে সে সবগুলো কন্ট্যাক্টসে শো করবে। এখানে দেখা যাচ্ছে যে আপাতত 3টা কন্ট্যাক্ট দেখা যাচ্ছে। প্রথম কন্ট্যাক্টটা হচ্ছে আমার এই যে সিলিন্ডার বডিটার সাথে আমার যে রেক্টেঙ্গুলার যে বডিটা আছে এই বডিটার যে কানেকশন সেটা এখানে কালার দিয়ে বোঝানো আছে, লাল আর নীল। তো এটা হচ্ছে কানেকশন 1, কন্ট্যাক্ট রিজন 1। কন্ট্যাক্ট রিজন 2 ঠিক সেমভাবে দেখতেই পাচ্ছেন। কন্ট্যাক্ট রিজন 3 হচ্ছে আমার এই কন্ট্যাক্টটা। তো আমি যে কোনো কন্ট্যাক্ট সাইজিংয়ের মাধ্যমে আমরা ওই কন্ট্যাক্টে একটা স্পেসিফিক মেশ আমরা অ্যাপ্লাই করতে পারি যদি আমাদের মনে হয় যে এই কন্ট্যাক্টটা আমাদের কাজে লাগবে বা ক্যালকুলেশনের প্রয়োজন আছে, তখন আমি কন্ট্যাক্ট সাইজিংটা নিতে পারি। তো কন্ট্যাক্ট সাইজিংটা নিলে এখানে আমি দেখব যে অ্যারোর নিচে আমার 3টা কন্ট্যাক্ট রিজন। তো যে কন্ট্যাক্ট রিজনটা আমার দরকার সেটাই আমি সিলেক্ট করব। সিলেক্ট করে নর্মালি এখানে এলিমেন্ট সাইজ, তো এলিমেন্ট সাইজ আমি দিতে পারি, অথবা এখানে রেলেভেন্স নামে আরেকটা অপশন আছে। আমি যদি রেলেভেন্স যদি বাড়াই তাহলে মেশ বাড়বে। রেলেভেন্স আমি 2 দেই তাহলে মেশ করি। তাহলে দেখা যাবে যে এই যে কন্ট্যাক্ট রিজিয়নটাতে এটাতে খুব সুন্দরভাবে মেশ হয়ে গেছে। আমি যদি ওয়্যার ফ্রেম ভিউ নেই, ওয়্যার ফ্রেম ভিউর মাধ্যমে আমরা ভিতরে ইন্টেরিয়র কোনো অবজেক্ট থাকলে সেটাকেও দেখতে পারি। ওয়্যার ফ্রেম নিলে দেখা যাবে যে এই কন্ট্যাক্ট রিজিয়নটাতে খুব ডেন্স একটা মেশ হয়েছে। আমি যদি রিলেভেন্সের ফ্যাক্টরটা আরও বাড়িয়ে দিই তাহলে আরও ডেন্স মেশ ক্রিয়েট হবে। আচ্ছা, রিফাইনমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা টুল। সেটা হচ্ছে যে আমি যদি প্রথমে মেশ করি, এটাকে ডিলিট করে নিই, আগে মেশ জেনারেট করব। রিফাইনমেন্টের কাজ অনেকটা সাইজিংয়ের মতোই, কিন্তু রিফাইনমেন্টটা আমার আলাদা করে কোনো সাইজ আমার ডিফাইন না করে দিলেও চলবে, সে শুধু একটা জিওমেট্রি সিলেকশন চায়। তো রিফাইনমেন্টের কাজ হচ্ছে আমি যদি মনে করি যে আমার কোনো একটা পার্টের ডেন্স মেশ লাগবে তাহলে আমার রিফাইনমেন্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি এই ফেসটা সিলেক্ট করি, অ্যাপ্লাই, এখানে একটা ফ্যাক্টর আছে যেটা হচ্ছে রিফাইনমেন্ট ফ্যাক্টর বলি আমরা। 1 যদি থাকে তাহলে যে আমার মেশটা আছে সেই মেশটাই আসলে এটাতে থাকবে। আমি যদি রিফাইনমেন্ট আরও বাড়াই দিই, ধরেন 2 দিই, তাহলে দেখা যাবে যে এই ফেসের মেশটা প্রায় এটার থেকে দ্বিগুণ ডেন্স হয়ে গেছে। দেখা যাবে যে এখানে 2 দেওয়ার ফলে বাকি সব জায়গার মেশগুলোর চেয়ে মেশটা আরও বেশি ডেন্স হয়ে গেছে। এভাবে আমরা আসলে ফেসের সাথে এজ বা ভার্টেক্সেরও আমরা রিফাইনমেন্ট করতে পারি। যেমন এই ভার্টেক্সটা যদি আমি সিলেক্ট করি, অ্যাপ্লাই দিই, রিফাইনমেন্টে গিয়ে আমি যদি 2 দিই তাহলে দেখা যাবে যে এই এজের আশেপাশের যত সেল আছে সবগুলো আরও বেশি ডেন্স হয়ে গেছে। আমরা সেমভাবে ভার্টেক্সও নিতে পারি, ডিলিট করে দিই। তাহলে এভাবে আমরা ধরেন আমরা এই ভার্টেক্সটা নিলাম, অ্যাপ্লাই, তাহলে দেখা যাবে যে এই ভার্টেক্সের চারপাশে এলিমেন্টগুলো আরও বেশি ডেন্স হয়ে গেছে। আমাদের পরের যে লোকাল মেশ সেটিংটা আছে সেটা হচ্ছে ফেস মেশিং। তো ফেস মেশিংয়ের মাধ্যমে আমরা যে কাজটা করি সেটা হলো যে কোনো একটা ফেসে যে মেশের যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা খুবই অর্গানাইজড এবং খুবই কন্ট্রোলড ওয়েতে করতে পারি। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে সে একটা ফেস মেশিং যেহেতু সে ফেস ছাড়া অন্য কোনো ইনপুট সে নিতে পারবে না। তো আমি এখানে যেমন এই ফেসটা যদি সিলেক্ট করে অ্যাপ্লাই দিই তাহলে দেখা যাবে যে এখানে একটা ফেস সিলেক্ট হয়েছে, এবং আমি যদি মেশ জেনারেট করি তাহলে আমরা দেখতে পারবো যে এই ফেসে খুব সুন্দরভাবে অর্গানাইজড আমার যে টেট্রাহিড্রনগুলো আছে সেগুলো খুব অর্গানাইজড ওয়েতে আমার করা আছে। তো এই জিনিসটা শুধুমাত্র আমার ফেসের জন্য প্রযোজ্য। আমি যদি এখানে একটা সেকশন প্লেন নিই,
সেকশন প্লেন 1 নেওয়া আছে। তো এখানে যদি সেকশন প্লেন নিই তাহলে দেখা যাবে যে ভিতরের অবস্থা ঠিক আগের মতোই আছে। তো ফেস মেশিং জিনিসটা আমার মেইনলি আমি যখন মাল্টি জোন ইউজ করি তখন খুব বেশি কাজে লাগে। আর 2D আমি যখন 2D বা আমার সারফেস মেশের ক্ষেত্রে ফেস মেশিংটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমার 3D বডিতে তেমন খুব একটা আমার লাগে না। এভাবে আমরা বিভিন্ন ফেসের মাধ্যমে বিভিন্ন ফেসে ফেস মেশিং অ্যাপ্লাই করে খুবই অর্গানাইজ এবং স্ট্রাকচারড মেশ আমরা ক্রিয়েট করতে পারি। এখানে যদি আমি অন্য একটা মেথড অ্যাপ্লাই করি, যেমন আমি যদি হেক্স ডমিনেন্ট মেশ ইউজ করি মেথড, তাহলে দেখা যাবে যে এখানে সে যতটা সম্ভব সে অর্গানাইজড ওয়েতে সে স্কোয়ারগুলোকে রেখেছে। এখানে আমি যদি সাপ্রেস করে দিই তাহলে দেখা যাবে যে তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে যে ফেস মেশিং থাকলে কি হবে আর না থাকলে কি হবে। এটাই হচ্ছে ফেস মেশিংয়ের উপকারিতা। লোকাল মেশের লাস্ট অপশনটা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের মাধ্যমে আমরা কোনো একটা ফেসের চারপাশে খুব সূক্ষ্ম মেশের লেয়ার অ্যাড করতে পারি। আমি এখানে ইনফ্লেশন নিব, ইনফ্লেশন। এখন এখানে আমার জিওমেট্রিটা আমার সিলেক্ট করব, অ্যাপ্লাই। তারপরে এখানে সে একটা বাউন্ডারি চাচ্ছে যে আমি কোন বাউন্ডারির চারপাশে লেয়ারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। এখন আমি যদি আমার এই ফেসটা অ্যাপ্লাই করি এবং মেশ জেনারেট করি তাহলে দেখা যাবে যে ডিফল্টভাবে এই ফেসের চারপাশে খুব সূক্ষ্ম কিছু মেশ লেয়ার অ্যাড হয়ে গেছে। এটা কখন করা হয়? যখন আমার খুবই একটা কোনো এজে খুবই সফিস্টিকেটেড রেজাল্ট দরকার, তখন আমার এই ধরনের মেশ অ্যাপ্লাই করা হয়। বিশেষ করে সিএফডিতে এদের খুব বেশি অ্যাপ্লিকেশন আছে। তো এখানে ইনফ্লেশনের সেটিংগুলি যদি আমি দেখি তাহলে এখানে দেখা যাবে যে ইনফ্লেশন অপশন, এখানে কয়েকটা ভাবে আমি ইনফ্লেশনকে ডিফাইন করতে পারি। প্রথমটা হচ্ছে টোটাল থিকনেস, মানে হচ্ছে যে আমি যতটা লেয়ার রাখবো এর টোটাল থিকনেস কত হবে। আমি ম্যাক্সিমাম থিকনেস আমি দিয়ে দিলাম 12 mm, আর আমার লেয়ার হবে, নাম্বার অফ লেয়ার হবে 5টা। তাহলে আমি জেনারেট দিই, তাহলে দেখা যাবে যে এখানে 5টা লেয়ার আসলে ক্রিয়েট হয়েছে। এবং আমি নোট যদি নিই তাহলে দেখা এই দুইটা পয়েন্টের এখানে দেখা যাচ্ছে 2 নোট সিলেক্টেড, ডিস্টেন্স 12 mm। তার মানে এই দুইটা 5টা লেয়ারের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 12 mm। সিমিলারলি আমি যদি এখানে নাম্বার অফ লেয়ার্স বাড়াই 6টা 7টা দিই তাহলে লেয়ার 5টার জায়গায় 7টা হয়ে যাবে। এখানে টোটাল থিকনেসের পরিবর্তে আমরা ফার্স্ট লেয়ার থিকনেস বলে দিতে পারি যে প্রথম লেয়ারের থিকনেসটা কত হবে। এটা যদি আমি 1 mm দেই তাহলে দেখা যাবে যে এই প্রথম যে লেয়ার এর থিকনেস হচ্ছে 1 mm। এখন আমরা ইচ্ছা হলে গ্রোথ রেটটাও চেঞ্জ করে দিতে পারি। গ্রোথ রেট এখানে ডিফল্টভাবে 1.2 দেওয়া আছে, 1.3 থাকলে আরও বেশি ভালো গ্রোথ হবে। মেশ যদি আমি জেনারেট করি তাহলে দেখা যাবে যে আগেরটার চেয়ে মানে আমার সারফেস এরিয়া বড় হওয়ার যে হার, যে রেটটা, সেটা অনেক বেশি, গ্রোথ রেটটা বেশি। এখন আমি কমিয়ে দিলে আবার আরও বেশি ডেন্স হয়ে যাবে। এই যে আমি ইচ্ছা করলে আমার চাহিদা মতো আমার মিনিমাম লেয়ার ম্যাক্সিমাম লেয়ার্সও আমি ডিফাইন করে দিতে পারি। পরের যে সেটিং সেটা হচ্ছে স্মুথ ট্রানজিশন। স্মুথ ট্রানজিশন বলতে এখানে আমার একটা অপশন আছে ট্রানজিশন রেশিও, ডিফল্টভাবে 0.272 দেওয়া আছে। এটার মানে হচ্ছে
যে আমার পাশাপাশি দুইটা সেলের যে রেশিও, যে এরিয়ার রেশিও, সেটাই হচ্ছে আমার ট্রানজিশন রেশিও। মানে হচ্ছে এইটার এরিয়া ডিভাইডেড বাই এই সেলের এরিয়া, মানে হচ্ছে 0.272। আমি ইচ্ছা করলে এটা চেঞ্জ করে দিতে পারি, 0.2 দিলে আরও বেশি ডেন্স হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা ইনফ্লেশনের মাধ্যমে কোনো একটা সারফেসের চারপাশে খুব ডেন্স মেশের লেয়ার অ্যাড করতে পারি, যেটা আমার সিএফডি ড্র্যাগ লিফট ক্যালকুলেশন পাইপ ফ্লো এর জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট।